Welcome to Tripura Info News Update. অনুষ্ঠানে নিশ্চয়ই বলবো মনের কথা। আমি ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি, এই অ্যাসোসিয়েশন তার যে সময়সীমা ছিল, এই সময়সীমা অনেকদিন আগেই শেষ হয়েছে। এই অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রতি 2 বছর অন্তর অন্তর নতুন অ্যাসোসিয়েশনের নির্বাচন করতে হয়, ঠিক না? তো সেই নির্বাচনের সময় পেরিয়ে গেছে, আরও আগেই করার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে এটা সম্ভব হয়ে ওঠে। তো রিসেন্টলি অ্যাসোসিয়েশনের যারা এক্সিস্টিং দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তাদের একটা টিম আমার সাথে দেখা করেছে যে স্যার, আমাদের এই অ্যাসোসিয়েশনের আমরা ইলেকশন করতে চাই, পার্টিসিপেট করতে চাই এবং আপনার গাইডেন্স আমরা চাইছি। আমার সাথে আরও একটা টিম দেখা করেছে, তারাও অ্যাসোসিয়েশন নিয়ে ইন্টারেস্টেড এবং তারাও সক্রিয়ভাবে পার্টিসিপেট করতে চায়। তো আমি তাদের কাছে আগ্রহ রেখেছিলাম যে যেহেতু সবাই আমাদের একই ফ্যাটার্নিটির লোক এবং সবাই যেহেতু আমরা একই ছাতার নিচে কাজ করি, কেননা আমরা কম্পিটিশনে না গিয়ে, ইলেকশনে না গিয়ে আমরা মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে আমরা কি একটা টিম বানাতে পারি বা অ্যাসোসিয়েশন ফরমেশন করতে পারি? যদি আপনাদের সহমত হয় তাহলে আমরা সবাই মিলে বসে আলোচনা প্রসঙ্গে এটাকে আমরা করতে পারি। আলাদা আলাদাভাবে 2 টিমের সাথে আমি কথা বলেছি, বিশেষ করে যারা ইন্টারেস্টেড এই অ্যাসোসিয়েশন নিয়ে। পরবর্তী সময় 2 টিমকে একসাথে করে আমরা আলোচনা করেছি এবং সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 2025 সালে ভেটেরিনারি অ্যাসোসিয়েশন যেটা ফরমেশন হবে, এই অ্যাসোসিয়েশন আনকন্টেস্টেড হবে এবং অবশ্যই সবার মতামতের ভিত্তিতে হবে। এবারে উপস্থিত যে সমস্ত ডক্টররা আছেন, একবার দেখতে চাই আমাদের এই সিদ্ধান্ত কারা কারা একমত, হাত তুলুন। এটা এমন কোনো বলার বিষয় নেই যে মন্ত্রী বলেছে এই জন্য আমাদের হাত তুলতে হবে, কারণ এটা আপনাদের অ্যাসোসিয়েশন, দিস ইজ নান অফ মাই বিজনেস। ঠিক আছে? আপনারা যদি সবাই মন থেকে রাজি থাকেন তাহলে আমার মনে হয় আমরা একটা টিম বানিয়েছি। এটা পরবর্তী সময় আমাদের এক্সিস্টিং যিনি সেক্রেটারি আছেন বা প্রেসিডেন্ট আছেন তারা ডিসক্লোজ করবেন আপনাদের সাথে সেই নাম, এই কমিটিতে কে প্রেসিডেন্ট হয়েছে, কে সেক্রেটারি হচ্ছেন, কে ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন, অন্যান্য পোর্টফোলিও যেগুলি আছে কে বা কারা যাবেন, এগুলি আমরা একটা ডিজাইন করে দিয়েছি। কমিটিতে তাদের 2 পক্ষের লোক আছে, আবার আমারও পছন্দের 4-5 জন লোক আছে। আমার পছন্দের এই কারণে বলছি, কারণ তারা কিন্তু প্রায় 3-4টা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে দিয়েছিল। তাদের যেটা পুরনো কনস্টিটিউশন আছে, সেই পুরনো কনস্টিটিউশন অনুযায়ী আমরা দেখেছি, যেমন আনডিভাইডেড নর্থ, আনডিভাইডেড সাউথ, আনডিভাইডেড গুমতি বা আনডিভাইডেড খোয়াই বা ধলাই। তা এতে করে দেখা যাচ্ছে কি, যেমন আগরতলা শহর কেন্দ্রিক বা ওয়েস্ট ডিস্ট্রিক্টে হয়ে যাচ্ছে মনে করুন 10 জন মেম্বার, ওয়ারএস মাত্র 5 জন হচ্ছে অন্যান্য সব ডিস্ট্রিক্টে। এখন নর্থ ডিস্ট্রিক্টে যদি কোনো একজন ব্যক্তি পার্টিসিপেট করে বা রিপ্রেজেন্টেটিভ হয় এই আনডিভাইডেড নর্থে, তাহলে ঊনকোটি ডিপ্রাইভ হচ্ছে, ঊনকোটি থেকে একজন হলে নর্থ ডিপ্রাইভ হচ্ছে, দলাই থেকে একজন হলে খোয়াই ডিপ্রাইভ হচ্ছে, সিপাহীজলা থেকে একজন হলে গুমতি ডিপ্রাইভ হচ্ছে,
গোমতী থেকে একজন হলে সাউথ রিপ্রাইজ হচ্ছে। তো আমি বলেছি এক কাজ করুন, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এটা কম্পালসারি করে দিন, একজন মেম্বার আসতেই হবে। তো ওনারা বলেছেন স্যার এটা তো আমাদের নিয়ম নেই, কারণ আমাদের কাছে তো আনডিভাইডেড নর্থ লেখা আছে, আনডিভাইডেড সাউথ লেখা আছে। আমি বলেছি ঠিক আছে, অসুবিধা নেই। আনডিভাইডেড নর্থে তো আপনার ঊনকোটি এবং নর্থ দুইটা মিলে আছে, আনডিভাইডেড সাউথে গোমতী অ্যান্ড সাউথ দুইটা মিলে আছে। তো একজন আপনি দুজনকেই নিন আনডিভাইডেড সাউথ থেকে, একজন হবে সাউথ ত্রিপুরা থেকে, একজন গোমতী থেকে। এটা আমরা আলাদা করে সাউথ ডিস্ট্রিক্ট আর গোমতী ডিস্ট্রিক্ট লিখবো না, আমরা আনডিভাইডেডই লিখবো, কিন্তু দুইটা ডিস্ট্রিক্ট যেন কাভার হয়। তো যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি মানে কাভার হচ্ছিল না, সেখানে আমার রিকোয়েস্টে তারা প্রত্যেক জেলা থেকে রিপ্রেজেন্টেটিভ রেখেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে 8 জেলাতে 8 জন এটা ম্যান্ডেটরি আছে, এবং আমি তাদেরকে রিকোয়েস্টও করেছি এইবার যে বডি ফরমেশন হবে, বডি ফরমেশনের পর আপনারা নেক্সট যখন কনস্টিটিউশনটাকে রিফর্ম করবেন বা অ্যামেন্ডমেন্ট করবেন, তখন এটাকে আপনারা অ্যামেন্ড করে প্রত্যেক জেলা থেকে যাতে একজন ম্যান্ডেটরি থাকে সেটার ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে। তো সেই অনুযায়ী আপনাদের অ্যাসোসিয়েশন হয়তো আজকের মধ্যেই আপনারা বিকেলের মধ্যে জেনে যাবেন এই বডিতে কারা নেতা হচ্ছে না কেন, ঠিক আছে? তবে নেতাদের কাছ থেকে আমার এটাই মানে চাহিদা থাকবে, এমন যাতে না হয়, মিসগাইড যাতে আপনারা না করেন, মিসলিডই যাতে না করেন। মাঝে মধ্যে এমনও গল্প আমি শুনি যে কিছু কিছু লিডার আছে অনেক ডক্টরকে হুমকি দেয়, আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আপনাকে ট্রান্সফার করে দেবো সাউথে, কেউ কেউ বলে আপনাকে ট্রান্সফার করে দেবো নর্থে। তো আমি বলবো ট্রান্সফার পলিসি এগুলি আলাদা বিষয়। আর যদি মনে করুন এটা আপনাদের সবার জানা উচিত, এটা আমি অ্যাসোসিয়েশনের এক্সিস্টিং অ্যাসোসিয়েশনের সামনেও বলে যেতে চাই, যদি মনে করুন যে কোনো ট্রান্সফার পলিটিক্যালি হবে, তাহলে পলিটিক্যাল ট্রান্সফার আমি অ্যাসোসিয়েশনের চোখে দেখবো না, আমি দেখবো আমার বুথের বুথ প্রেসিডেন্টের চোখে, যে কে বিজেপি কে সিপিএম, যদি ইফ ইট ইজ পলিটিক্যাল ট্রান্সফার। কারণ আগরতলাতে বসা লোক সে জানে না ওই এলাকাতে কে সরকারের পক্ষে, কে সরকারের বিপক্ষে, কে রাষ্ট্রবাদকে প্রচার করে, কে দ্রোহের সাথে থাকে, কারা দেশপ্রেমকে সহায়তা করে, কারা চায়না বিচারধারাকে সহায়তা করে। এটা তো আপনি বলতে পারবেন না আগরতলা শহরে বসে, এটা বলতে পারবে আমার বুথ সভাপতি যখন তার বাড়িতে যায় নির্বাচনের সময়, দাদা আমরা এসেছিলাম আপনার বাড়িতে, তখন সে কি রিপ্লাই দিয়েছে, তখন জানতে পারবো আমরা তার মানে ইচ্ছা কি বা সদিচ্ছা। আমি এটা বলি না আপনারা যারা আছেন অফিসিয়াল যারা আছেন আপনারা সবাই গ্রেড 1 অফিসার, আপনারা সক্রিয় রাজনীতিতে থাকবেন, রাজনীতি করুন, এটা আমি চাই না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনারা যারা অফিসার আছেন বা বিশেষ দায়িত্বে আছেন, সরকার যে দায়িত্ব আপনাদেরকে দিয়েছে সেই দায়িত্বটা আপনারা মনে প্রাণে পালন করুন। কিন্তু সেই জায়গাতে আপনি যদি দায়িত্ব পালন না করে আপনি চাইনা বিচারধারাকে প্রমোট করুন আপনার এলাকাতে, এটা কিন্তু সমস্যা হয়ে যায়। এই চাইনা বিচারধারাকে প্রমোট করা, দিস ইজ নান অফ ইউর বিজনেস। আপনি ওইখানে বসে বিজেপির বিচারধারা প্রচার করুন, এটাও আপনার বিজনেস না। আমি বলবো আপনাকে ডিপার্টমেন্ট যা কাজ দিচ্ছে, সরকার থেকে যে বিষয় নিয়ে আপনাকে বলা হয়েছে এই বিষয়গুলি ইমপ্লিমেন্ট করার জন্য আপনার সদিচ্ছা থাকা উচিত। আর পলিটিক্যাল আইডিওলজি, এটা দেখুন এটা তো অনেক বড় বিষয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করে আমি যাব। যদি আপনারা পলিটিক্সের কথা বলেন, আজকের দিনে যে রাজনীতিটি আমরা দেখছি, এখানে বেশিরভাগ রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখছি নীতি এবং আদর্শহীনের রাজনীতি। যে নীতি এবং আদর্শহীন রাজনীতি শুধুমাত্র ব্যক্তির স্বার্থের জন্য, ব্যক্তির ডেভেলপমেন্টের জন্য তারা দেশের পর্যন্ত ক্ষতি করতে রাজি। আজও আমাদের রাজ্যে নির্বাচনের সময় আমরা দেখি অনেক মানুষকে যারা সামান্য কিছুর জন্য মত পরিবর্তন করে এদিক থেকে সেদিক করে। একটা ভদ্রলোক আমার আজও মনে আছে, আমি প্রায় 2011 সাল থেকে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত আছি। আমার দেখা একদম মানে বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে বলতে চাই। সেই সময় বামপন্থাদের সময় খুন সন্ত্রাস বা বিরোধীদের উপর অত্যাচার একটা কমন বিষয় ছিল। সেই সময় বিজেপি পার্টি ছিল না 2011 সালে সক্রিয়, বা 2008 সাল, 2007 সাল, 2003 সালের বিধানসভা। দেখা গেছে আমার পাশাপাশি গ্রামের এক ভদ্রলোক, এই ভদ্রলোক সেই সময় কংগ্রেস দল করতো, সিপিএম বিরোধী কংগ্রেস দল করতো, ডে লেবার মানুষ, কিন্তু বুকে কিন্তু ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী কিংবা মহাত্মা গান্ধীর বিচারধারা বহন করে লোকটা প্রতিনিয়ত বামপন্থীদের বিরোধ করত। তার পাশের বাড়ি তারই আত্মীয় একজন বামপন্থী প্রধান,
সে বারবার তাকে রিকোয়েস্ট করেছে, আপনি এক কাজ করুন, আপনি আমাদের দলে আসুন, আপনার তো গড়টা একদম জীর্ণ শীর্ণ ভাঙা গড়, আমি আপনাকে একটা গড় দিয়ে দেবো সরকারকে বলে। সে বলছে, না না, আমার সরকারি গড় দরকার নেই, আমি যে বিচারধারা বিশ্বাস করি বিচারধারা আমি পরিবর্তন করব। তারপর তাকে তারা বিপিএল রেশন কার্ড দেবে এই প্রলোভনও দিয়েছে। ওই লোকটা বিপিএল রেশন কার্ডের সামনে তার বিচারধারাকে মাথা নত করে নি, বিচারধারাকে কম্প্রোমাইজ করে। পরবর্তী সময় দেখা গেল নির্বাচনের সময় অন্যায়ভাবে তার বাড়িঘর ভাঙা হয়েছে, তার উপর অত্যাচার করা হয়েছে। একদিন বাজার থেকে লোকটা বাড়ি যাওয়ার পথে কয়েকজন কমরেডরা মিলে তাকে প্রচণ্ড মার মেরেছে, রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে গেছে, বাজারে ব্যাগ রাস্তায় ফেলে দিয়েছে। ওই লোকটাকে 4-5 জন তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে, তার স্ত্রী সহ। দেখা গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার নামে রাত্রিবেলা পুলিশ তার বাড়িতে গেছে। কি বিষয়? সে নাকি ওই বামপন্থী কোনো নেতাকে মেরেছে, এই কারণে তার আপনাদের রিএক্সামাইন করতে হবে। এমন বিচারধারাকে সাপোর্ট করা দরকার নয় যারা বলে আফজল হাম শর্মিন্দা है कि तेरे कातिल अभी भी जिंदा है। এমন বিচারধারাকে সাপোর্ট করা আমাদের উচিত নয় যারা স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তিতে, জেএনইউর মতো একটা বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি যেখানে স্বামী বিবেকানন্দের ছবি লাগানোর কারণে, মূর্তি লাগানোর কারণে সেটার মধ্যে কালি লাগিয়ে সেই মূর্তি ভাঙার জন্য সেই বিচারধারার ছেলে মেয়েরা এগিয়ে যায়। এই বিচারধারাকে আমাদের সাপোর্ট করা উচিত নয় যারা বলবে আমাদের দেশের ভ্যাকসিনটা ভালো না, চীনের ভ্যাকসিনটা ভালো, কিউবার ভ্যাকসিনটা ভালো। এই বিচারধারাকে সাপোর্ট করাটা আমাদের ঠিক হবে না যারা আমাদের দেশের সনাতন সংস্কৃতি, কৃষ্টি পরম্পরাকে বিশ্বাস না করে জর্জ সরুসের বিচারধারাকে সাপোর্ট করে। জর্জ সরুসকে, যে জর্জ সরুস বলে ভারতবর্ষে, এই ভারতবর্ষের মধ্যে বাংলাদেশ কিংবা পাকিস্তানের মতো কন্ডিশন করার জন্য 1 বিলিয়ন পয়সা খরচা করেছে বিরোধীদের হাত দিয়ে জর্জ সরুস। সে আমেরিকাতে বসে অ্যান্টি ন্যাশনাল প্রপাগান্ডা স্প্রেড করে, যে চায় কাশ্মীরকে পাকিস্তানের পার্ট করে দিতে। যারা 370 দ্বারা প্রত্যাহার করার পর বিশ্বব্যাপী এই ভারতের এগেনস্টে যারা ক্যাম্পেইন করেছে, সেই জর্জ সরুস আজ রাহুল গান্ধীর মতো একজন নেতার অ্যাডভাইজার ভাবতে পারে। তো আমি বলছি, আপনি রাজনীতি করুন, আপনার বিচারধারা পালন করুন, কিন্তু দেশকে ক্ষতি করে বিচারধারা পালন করা আমাদের ঠিক হবে না। আজ থেকে আর কয়েকদিন পরে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদযাপন করব 12 জানুয়ারি। জানেন বামপন্থীদের ইশতেহারে কি ছিল? বামপন্থীরা ইশতেহারে বলেছিল, কোনোদিন যদি বামপন্থীদের সরকার দেশে প্রতিষ্ঠা হয় তাহলে সবার আগে আমরা স্বামী বিবেকানন্দের বিচারধারায় গড়ে ওঠা, রামকৃষ্ণ পরমহংসদেবের বিচারধারায় গড়ে ওঠা, রামকৃষ্ণ সেবা আশ্রম, মঠ, মন্দির এগুলিকে ভেঙে কফি হাউস তৈরি করব, যাতে ছেলেমেয়েরা সেখানে বসে প্রেম করতে পারে আর কফি খেতে পারে। ক্যান ইউ ইমাজিন? কারা কারা স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে হাত তুলুন, আছে না কেন? স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের আত্মা। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের অগ্রগতির অন্যতম প্রদীপ, যে প্রদীপের প্রজ্বলনে আমাদের জীবন শুধু নয়, আমাদের দেশের উন্নয়নও সম্ভব। স্বামী বিবেকানন্দের এক একটা কথা, এক একটা বাণী আজ আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। স্বামী বিবেকানন্দজি সেদিন বলে গেছিলেন, হে বীর সদর্পে বলো, হে বীর সদর্পে বলো, ভারত আমার মা, ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতের মাটি আমার স্বর্গ। হে বীর সদর্পে বলো, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মানুষ করো, মাকে বলো আমায় মনুষ্যত্ব দাও। তোমার এই বীরত্ব, তোমার এই সাহস, তোমার এই শক্তি, বুদ্ধি এই বর্তমান সংকটময় পরিস্থিতির জন্য প্রয়োজন আছে। তার সেই দিনের সেই কথা আজও আমার মনে হচ্ছে, আজকের দিনেও সেটা প্রয়োজন। কারণ এই ভারতবর্ষকে বৈভবশালী রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে আজ স্বামী বিবেকানন্দের বিচারধারা আমাদের পাথর করা দরকার। আমরা এক নরেনকে দেখেছি, আর আজকে নরেন্দ্র মোদীর মধ্যে আমরা আরেক সেই বিশ্ব নেতাকে আমরা দেখছি, যে বিশ্ব নেতা শুধুমাত্র রাজনীতি করছেন না, ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে আজ দিন রাত পরিশ্রম করে আমাদের দেশকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইসরায়েল লেবাননের যুদ্ধ হচ্ছে, ইসরায়েল হামাসের যুদ্ধ হচ্ছে, ইরাকের সাথে ইসরায়েলের সমস্যা, বাংলাদেশের ডিস্টেবল কন্ডিশন, মায়ানমারের সমস্যা, পাকিস্তান বর্তমানে তালিবানের সমস্যা, নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার সমস্যা, বিশ্বব্যাপী সমস্যার সমস্যা।
কিন্তু ভারতবর্ষ আজ দেখুন উন্নতি এবং প্রগতির দিকে এগোচ্ছে মোদিজির নেতৃত্বে। আমি বলছি না যে ভারতবর্ষে কোনো সমস্যা নেই, কিন্তু সেই সমস্যাগুলিকে মোকাবেলা করে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। 10 ট্রিলিয়ন ইকোনমি থেকে আজ আমরা 5 ট্রিলিয়নে এসেছি। আগামী দিনে আমাদের স্বপ্ন আছে আমরা 3 ট্রিলিয়নে যাবো আন্ডার দ্য লিডারশিপ অফ নরেন্দ্র মোদী। তাই আমি বলছি আমাদের বিচারধারা কি হবে এটা আপনাদের ঠিক করা উচিত। বক্তব্য শেষ করার আগে আমি সমস্ত এখানে যারা ভেটেরিনারি ডক্টর আছেন, অ্যাসোসিয়েশন আছেন, আমি আবেদন করব এক্সিস্টিং স্কিম, এক্সিস্টিং প্রজেক্ট যেগুলি আমাদের চলছে এগুলি তো চলবে, তার বাইরে আগামী দিন রাজ্যের প্রাণী পালক, রাজ্যের কৃষকদের স্বার্থে আমরা আর কি কাজ করতে পারি আমাদের পরিকল্পনা থাকা দরকার। আমি ডাইরেক্টর সাহেবকেও গত বাজেটের আগে বলেছি, আমার মনে আছে আমাদের ডিপার্টমেন্টের যারা প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করে, প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজ কি, আমাদের যে সমস্ত স্কিম প্রজেক্ট চলছে পরের বাজেটে গিয়ে আবার কপি পেস্ট করে বসিয়ে দেওয়া, ইজ ইট আওয়ার ডিউটি? নিশ্চয়ই না। আমাদের নতুন পরিকল্পনা আনতে হবে, নতুনভাবে ভাবতে হবে, তার জন্য আপনাদের সবার সহায়তা প্রয়োজন। এখানে যত ডক্টর আছেন আমি আজকে একটা প্রস্তাব দিচ্ছি এখানে অ্যাসোসিয়েশনে, সমস্ত ডক্টর আপনার এলাকাতে বা আপনি যে সাব ডিভিশনে আছেন, যে ব্লকে আছেন, আপনার ব্লক এরিয়া কিংবা সাব ডিভিশন এলাকাতে পার্টিকুলার একটা জিপিকে চুজ করুন। এই জিপিকে টার্গেট করুন, হয় পিগ ফার্ম, আইদার গটারি ফার্ম, আইদার পোলট্রি, আইদার ডাকারি অথবা ক্যাটেল অথবা ডায়েরি, কিছু একটার জন্য আপনি টার্গেট করুন যে ওই পার্টিকুলার গ্রাম এই ব্লকের মধ্যে আগামী দিন পরিচিতি লাভ করবে। এই গ্রাম ডিম উৎপাদনে আমাদের জেলার মধ্যে 1 নম্বর গ্রাম, এই গ্রাম আমাদের জেলার মধ্যে মাংস উৎপাদনে প্রথম গ্রাম, এই গ্রাম আমার এই সাব ডিভিশন কিংবা জেলার মধ্যে দুগ্ধ উৎপাদনে প্রথম স্থান। এইভাবে কোনো না কোনো পার্টিকুলার একটা টার্গেট আপনারা করুন, পরিকল্পনা আপনারা ডাইরেক্টরেটে পাঠান, যে পয়সা লাগবে আমরা প্রয়োজনে বাজেটে ধরবো, সামহাউ উইল ম্যানেজ, বাট আই ওয়ান্ট ইটস প্র্যাকটিক্যাল। সম্ভব পার্টিকুলার একটা জিপি আপনারা টার্গেট করুন এবং আগামী দিন এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনারা পরিকল্পনা পাঠান। আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি। পাশাপাশি আমি আবেদন জানাবো, চাণক্য একটা কথা বলেছিলেন, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয় না। আপনি চালাক হন, আপনি বুদ্ধিমান হন, এটা দরকার আছে, কিন্তু আপনার কর্মক্ষেত্রে এমন চালাকি করবেন না যে চালাকি আমাদের ডিপার্টমেন্টকে ক্ষতি করে। আমি দেখি অনেক সময় আপনারা আমার সাথে অনেক রিভিউ মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন, আমি দেখেছি রিভিউ মিটিংগুলিতে যে ডেটাগুলি আপনারা প্রোভাইড করছেন, আগের মিটিংয়ের সাথে পরের মিটিংয়ের ডেটা কম্পেয়ার যখন আমরা করি তখন মিসম্যাচ হয় অনেক জায়গায়। তার মানে কি হয়, প্রথম ডেটা আপনার ভুল, আইদার সেকেন্ড ডাটা ভুল। যদি এই দুইটার মধ্যে ভুল হয় তার মানে কোথাও না কোথাও আপনি আমাদেরকে মিসগাইড করেছিলেন সেই। তো আমি চাই আপনারা মিসগাইড করবেন না কেউ। বিফলতা সফলতা মানুষের জীবনের একটা অঙ্গ, সব মানুষ জীবনে সফল হয় না, সফলতা বিফলতা একসাথে চলে, এটা একে অপরের পরিপূরক। বিফলতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সফলতাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাই বিফলতাকে অ্যাকসেপ্ট করতে হবে, চালাকি করে এটাকে অ্যাকসেপ্ট না করে অন্য কিছু বলাটা ঠিক হবে না, ঠিক না? তো এই জিনিসটা আমি বারবার বলছি, চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয় না। আমাদেরকে দায়িত্ব নিতে হবে যাতে আমরা মহৎ কাজের জন্য সবাই দায়িত্ব পালন করি। আমি বক্তব্য শেষ করার আগে পুনর্বার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাসোসিয়েশনকে আমার আগাম শুভেচ্ছা রইল। যে বা যারা দায়িত্বে যাবেন, আমি আবেদন করব সমস্ত যারা এই অ্যাসোসিয়েশনের মেম্বার আছেন, যখনই আমরা কখনো লিডারশিপ সিলেকশন করি, লিডারশিপ কখনো 100% লোকের পছন্দ হয় না। হয় কি নরেন্দ্র মোদী কি ভারতবর্ষের 100% লোকের পছন্দ? কি 100% লোকের পছন্দ? সুধাংশু দাস মন্ত্রী কি ডিপার্টমেন্টের 100% লোকের পছন্দ? নিশ্চয়ই না। এখনো কিছু মানুষের দ্বিমত থাকতে পারে। আমার কাজের পদ্ধতি, আমার বলা, আমার চলা, এটাও তো অনেকের ডিসলাইক থাকতেই পারে। তো কোনো মানুষ সবসময় কোনো লিডার কখনো 100% লোকের সাপোর্ট কিংবা পছন্দের হয় না। কিন্তু আমি মনে করি রাজনীতিতে অ্যাটলিস্ট 80% মানুষের পছন্দের যাতে হয়। তো এই অ্যাসোসিয়েশনে যে বা যারা দায়িত্ব পালন করবে, যদি তাদের গ্রহণযোগ্যতা 80% লোকের হয়, তাহলে আমি মনে করি আমাদের সিলেকশন রাইট। আর যদি কোনো ব্যক্তি এই ফ্যাটার্নিটির 40% লোকের পছন্দের হয়, 60% লোকের বিরুদ্ধে হয়, তাহলে ওই লোকটাকে পরিবর্তন করতে হবে। কেমন? নেক্সট টাইমে এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। উইশ ইউ বেস্ট অফ লাক।
Once again, I would like to extend my heartiest and warm wishes to everyone in the occasion of New Year celebration, and I hope under the leadership of new executive member of this association, they will play a pivotal role in coming days for overall development of ARTD sector. With this, I would like to conclude my speech. Once again, thank you so much for inviting me. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.